আগের দুটি ভিডিওতে আপনাদের মায়াপুরের ইস্কন মন্দির ক্যাম্পাসের ভেতরের জায়গা যেমন ঘুরিয়ে দেখিয়েছি, ঠিক তেমনই নতুন মন্দিরের ভেতরের সবকিছুও আপনাদের দেখানো হয়েছে। যদি কেউ না দেখে থাকেন তবে দেখে নিতে পারেন আজকের ভিডিওর এন্ড স্ক্রিনে ভিডিও লিঙ্ক থেকে। আজকে আমরা টোটো ভাড়া করে ঘুরে নেব মায়াপুরের অন্যান্য যে দ্রষ্টব্য স্থানগুলো রয়েছে সেগুলো। তবে চলুন, প্রথমেই আমরা এসে পৌঁছলাম ইস্কন মন্দির থেকে প্রায় 2.5 কিলোমিটার দূরত্বে অবস্থিত শ্রী শ্রী সন্ত গৌড়ীয় মঠে। এই মঠের ভেতরে মোবাইল নিয়ে প্রবেশ নিষিদ্ধ, তাই ভেতরের সবকিছু আপনাদের দেখাতে পারলাম না। বাইরে থেকে যতটুকু সম্ভব সে ততটুকুই দেখানো হলো। এরপর আমরা এসে পৌঁছলাম শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মভিটেতে। এখানেও মোবাইল নিয়ে প্রবেশ নিষিদ্ধ ছিল। শ্রী চৈতন্য মহাপ্রভুর পার্শ্বদের অন্যতম ছিলেন শ্রীবাস পণ্ডিত। মহাপ্রভুর অন্যতম লীলাক্ষেত্র ছিল এই জায়গাটি। এই যে মূল মন্দিরটি ডান দিকে দেখছেন, এই মন্দিরের মধ্যে মহাপ্রভু, শ্রী অদ্বৈত প্রভু, শ্রী নিত্যানন্দ প্রভু, শ্রীবাস পণ্ডিত, শ্রী গদাধর প্রভু সকলের মূর্তি যেমন রয়েছে, ঠিক তেমনই রাধা মদন মোহন গৌরহরিরও মূর্তি রয়েছে। এবার আমরা এসে পৌঁছলাম শ্রী চৈতন্যদেবের মাসির বাড়িতে। এখানে কিন্তু অনেক কিছু দেখার আছে। ভেতরে প্রবেশ করলেই একটি বোর্ডে কোথায় কি দেখবেন সেটা দিক নির্দেশ করা আছে। এখানে যা যা দেখবেন তার মধ্যে উল্লেখযোগ্য হলো শ্রী গোবিন্দ মন্দির, শ্রীলা প্রভুপাদের সমাধি মন্দির, শ্যামকুণ্ড, মহাপ্রসাদ হল, গৌর কিশোর দাস সমাধি মন্দির, রাধাকুণ্ড, গিরি গোবর্ধন গোশালা, শ্রীলা প্রভুপাদের ভজন কুঠির, শ্রী চৈতন্য লীলা এক্সিবিশনটাও কিন্তু দেখতে ভুলবেন না। এই মঠটি ঘুরে দেখতে কিন্তু হাতে বেশ কিছুটা সময় নিয়ে আসবেন, কারণ দেখার অনেক কিছু এখানে রয়েছে। এই বাঁ দিকের এই অংশটি হলো শ্রীলা প্রভুপাদের ভজন কুঠির। এই কুটির অতিক্রম করে একটু এগিয়ে গেলেই একটি পবিত্র পুষ্করিণী চোখে পড়বে, যেটি হলো রাধাকুণ্ড। এটি অত্যন্ত পবিত্র এবং এর সামনে রয়েছে গিরি গোবর্ধন, যাকে পরিক্রমা করে অনেকেই পুণ্য সঞ্চয় করছিলেন। এই রাধাকুণ্ডের সামনেই রয়েছে কেলি কদম্ব বৃক্ষ, যা রাধারানীরই প্রতীক হিসাবে বিবেচিত হয়। এই রাধাকুণ্ডতে প্রচুর পরিমাণে ছোট এবং বড় মাছ রয়েছে এবং এই মাছগুলোকে খাওয়ানোর জন্য বিস্কুট সামনেই একজন বিক্রি করছিলেন, যার কাছ থেকে বিস্কুট নিয়ে আমরাও মাছেদের খাওয়ার একটা ব্যবস্থা করলাম। সবাই পরিক্রমা করলে মাকে গিরি গোবর্ধন বাবা, এটা পরিক্রমা করলে বৃন্দাবন পরিক্রমা। এটি হলো
শ্রী গৌরকিশোর দাস বাবাজি মহারাজের সমাধি মন্দির এবং রাধাকুণ্ডের সামনে একটি পবিত্র তমাল গাছও কিন্তু রয়েছে। এটি মূল মন্দিরের প্রবেশপথ, তবে মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউড ছিল না, ফলে মন্দিরের ভেতরটা আপনাদের দেখাতে পারলাম না। এবার আমরা শ্যামকুণ্ড পরিদর্শনের জন্য এগিয়ে চললাম। নিচে পড়ে গেছে না, ওগুলো না চলে যাচ্ছে। তুমি যাও না। মঠের মূল গেটের বাইরে বেশ কিছু পূজা সামগ্রী বিক্রি হচ্ছিল এবং তার সঙ্গে অন্যান্য অনেক জিনিসপত্রেরও দোকান ছিল, যেখান থেকে আপনারা দেখে কিছু জিনিস অবশ্যই কিনে নিতে পারেন। এবার আমাদের গন্তব্য ভক্ত চাঁদ কাজীর সমাধি, এই সেই স্থান। প্রবেশদ্বারে কয়েকজন 10 টাকায় ধূপকাঠি এবং মোম বিক্রি করছিলেন, আমরা সেটা নিয়ে ভেতরে প্রবেশ করলাম। চাঁদ কাজী ছিলেন একজন হিন্দু বিদ্বেষী ম্যাজিস্ট্রেট। চারিদিকে যখন মহাপ্রভুর ভক্তরা হরিনাম প্রচার করছেন, তখন সম্মুখে বড় বাধা হয়ে দাঁড়ান চাঁদ কাজী। তিনি এই বলে শাসিয়েছিলেন যে কেবলমাত্র মৃদঙ্গ ভেঙেই তিনি থেমে থাকবেন না, এরপর হরিনাম প্রচার করলে জোর করে মুসলিম ধর্মে ধর্মান্তরিত করবেন। তার কার্যকলাপে মহাপ্রভু অত্যন্ত রাগান্বিত হলেন। শ্রীবাসের বাড়িতে আলোচনার মাধ্যমে 3টি দলে ভাগ হয়ে মশাল সহযোগে হরিনাম সংকীর্তনের মিছিল বের করার সিদ্ধান্ত গৃহীত হলো। ভক্তদের এই মহামিছিলের সামনে চাঁদ কাজী ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন। পরে অবশ্য নিজের ভুল বুঝতে পেরে তিনি মহাপ্রভুর একনিষ্ঠ শিষ্যে পরিণত হন। চাঁদ কাজীর মৃত্যুর পর তার আত্মীয়দের সঙ্গে মহাপ্রভু তাকে সমাধিস্থ করেন এবং এই সমাধিতেই নিজে হাতে তিনি একটি চাপা গাছ রোপণ করেছিলেন। এই গাছটি হলো সেই 525 বছর পুরনো চাপা গাছ। আমরা এসে পড়লাম রাজাপুরের শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দির দর্শনে। প্রবেশ করতেই প্রথমে একটি মিউজিয়াম মতো চোখে পড়বে, যেখানে কিভাবে জগদীশ গাঙ্গুলি স্বপ্নাবেশ পেয়ে এই জগন্নাথ দেবের মূর্তিটা নির্মাণ করেছিলেন সেগুলো সুন্দরভাবে মূর্তির সাহায্যে চিত্রিত আছে। এটি হচ্ছে মূল জগন্নাথ মন্দির। মন্দিরের সামনে বোর্ডে মন্দিরের বিভিন্ন অনুষ্ঠান সূচির সময়কাল নির্দেশ করে দেওয়া আছে। এখানে যে শুধু শ্রী জগন্নাথ দেবেরই মন্দির রয়েছে তা নয়, শিবের একটি মন্দির আছে। এছাড়া সীমন্তিনী কুণ্ড বলে একটি জলাশয়ও দেখা যাবে, যেখানে একটি সুন্দর ময়ূরপঙ্খী নৌকা রয়েছে। এই সরোবরের কাছেই রয়েছে সীমন্তিনী দেবীর মন্দির। এছাড়া বাচ্চাদের খেলার জন্য একটা পার্কও রয়েছে এবং 108 বার হরিনাম জপের একটি স্থানও এই মন্দির চত্বরে রয়েছে। শ্রী জগন্নাথ দেবের মন্দির দর্শনের পর আমরা চলে এলাম বল্লাল সেনের ঢিপি দেখতে, যা বামনপুকুর বাজারের খুবই কাছে। টোটোতে 10 টাকায় বামনপুকুর বাজার থেকে চলে আসতে পারেন, অথবা পায়ে হেঁটেও 10 মিনিটে পৌঁছে যেতে পারেন। এখানে প্রবেশ করেই স্বঘোষিত একজন গাইডকে আমরা পেয়ে গেলাম এবং তার পেছন পেছন এই সিঁড়ি দিয়ে আমরা উপরের দিকে উঠতে থাকলাম। 1000 বছরেরও পুরনো এক পুরাতাত্ত্বিক নিদর্শন এটি। ভারতীয় পুরাতত্ত্ব বিভাগ এখানে দুবার খনন কার্য চালায়, 1982-83 সালে এবং 1988 এবং 1989 সালে। খনন কাজে অনেক জিনিস পাওয়া গেছে, যার মধ্যে গুরুত্বপূর্ণ ছিল পোড়ামাটির মানুষ এবং জীবজন্তুর বিভিন্ন মূর্তি, তামা এবং লোহার তৈরি জিনিস, এছাড়া পুজোর বাসনপত্র, 7
ফুট উঁচু প্রদীপদানিও পাওয়া গেছে এখান থেকে। পাথরের তৈরি চাকা, পেরেক ইত্যাদিও কিন্তু পাওয়া গেছে, যেগুলো এখন ভারতের বিভিন্ন মিউজিয়ামের মধ্যে সংরক্ষিত আছে। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে এটা বোঝা যায় যে এই স্থাপত্যের নিচের অংশটি আগে নির্মিত, প্রায় অষ্টম এবং নবম শতকে এটা তৈরি হয়েছিল। পরবর্তীতে এই অংশের ওপরেই আবার পুনর্নির্মিত হয় নতুন অংশটি। ওপরের অংশটি মূলত দ্বাদশ শতকে নির্মাণ করা হয়েছিল। প্রথমে এই ভগ্নাবশেষকে একটি প্রাসাদ বলে ভুল করলেও পরবর্তীতে প্রত্নতত্ত্ববিদরা বুঝতে পারেন যে এটি বল্লাল সেনের তৈরি করা একটি শিব মন্দির। এখানে যেটা টেরাকোটার ইট, চুন, বালি ইত্যাদি দ্বারা নির্মাণ করা হয়েছিল। প্রায় 13,000 স্কোয়ার ফুট জায়গা জুড়ে এটি অবস্থিত। শিব মন্দিরটিতে 5টি দ্বার ছিল এবং প্রত্যেকটি দ্বারের মুখে একটি করে যজ্ঞবেদী ছিল। এই যে কুমিরের মুখটি দেখছেন, এটি ছিল জল নিকাশি নালার মুখ। মন্দিরের জল এই মুখ দিয়ে বেরিয়ে নির্দিষ্ট পথে গঙ্গায় গিয়ে মিশত। এখন যদিও গঙ্গা নদী প্রায় 3 কিলোমিটার দূরে সরে গেছে, কিন্তু তখন গঙ্গা নদী এই মন্দিরের পাশ দিয়েই বয়ে চলত। মায়াপুরে নিজেদের গাড়ি নিয়ে এলে আপনারা সব মন্দিরগুলি এবং ঘোরার জায়গাগুলি সেই গাড়িতে ঘুরেই দেখতে পারেন, কিন্তু এই বল্লাল ঢিপিতে যাওয়ার যে রাস্তাগুলো সেটা কিছুটা সংকীর্ণ এবং এখানে কিন্তু গাড়ি নিয়ে যাওয়াটা একটু অসুবিধাজনক বলেই মনে হলো, এবং সেই কারণেই আমরা টোটো ভাড়া করে এই দ্রষ্টব্য স্থানগুলো ঘুরে দেখেছিলাম। এই জায়গাগুলো পরিদর্শন করে আমরা ফিরে গেছিলাম ইস্কনের মন্দির চত্বরে, এবং সেখানে গিয়ে গোবিন্দাজে আমরা সেদিন দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপরে বাড়ির উদ্দেশ্যে রওনা হই। সেই গোবিন্দাজে আমাদের খাওয়া দাওয়ার অভিজ্ঞতা কেমন ছিল সেটা শেয়ার করেই আজকের ভিডিওটা শেষ করব। আমরা এখন ঘুরে এলাম সদ্য, আর এখন আমরা গোবিন্দাসে এসেছি। এখন আমরা লাঞ্চটা করে নেবো বেরোনোর আগে। এই হলো মায়াপুরের গোবিন্দাস রেস্তোরাঁ। এখানে আমরা 2 দিন খাওয়া দাওয়া করেছিলাম এবং খাওয়া দাওয়ার মান কিন্তু যথেষ্ট ভালো বলেই আমাদের মনে হয়েছে। সেই কারণে মায়াপুরের রেস্তোরাঁগুলির মধ্যে এটির যথেষ্ট সুনামও রয়েছে। এর ভেতরের অ্যাম্বিয়েন্স আমাদের যথেষ্ট ভালো লেগেছে এবং ভেতরটা যথেষ্ট জায়গাও ছিল। এই হচ্ছে তার মেনু কার্ড এবং ফুডের যে চার্জ সেটা। কেমন খেতে? আমাদের মশালা দোসা চলে এসছে এখানে, আর এটা প্লেন দোসা, একটা মশালা দোসা একটা, তার সাথে এখানে দেওয়া আছে খাওয়া দাওয়া শেষ করে আমরা বেরিয়ে এলাম রেস্তোরাঁ থেকে। বেরোতেই চোখে পড়লো একটা বেশ বড় আমলকি গাছ, যা পুরোটাই ফলে ভরে রয়েছে।